উনি লিখেছেন ইতর ভাষায় কথা বলছেন কেন। পৌঁছে গেলাম গোসাবা ঘাট। প্লিজ দয়া করে আমার ভিডিওতে আর কখনো আসবেন না। চিনতে পারছো তো? হ্যাঁ, ভালো আছো তো? আজ আমি সাতজেলিয়াতে যাচ্ছি এক দাদার বাড়িতে। তোমার নাম কি? পূজা মণ্ডল। সপ্তাহখানেক আগে আমার বাড়িতেও গিয়েছিলেন যাতে আমি আসি। এদিকে বিভিন্ন জায়গাতে যাওয়া যায়, যেমন গদখালি আছে, চুনাখালি আছে, ধামাখালি আছে, সোনাখালি আছে। 1860 সালে এখানে একটি পোর্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার। বলছি ক্যামেরা উঠে যাচ্ছে আপনাদের? হ্যাঁ, সব উঠে যাচ্ছে। মাছ ধরেছে, খাওয়া দাওয়া করছি। কোথায় গিয়েছিলেন? কেঁদো লুকিয়ে ফোন ঘাটছে। তোমার নাম কি? আমার নাম পিউ। আর এই যে ক্যানিং চত্বর বা ক্যানিং নামকরণ হয়েছিল তৎকালীন যিনি গভর্নর জেনারেল ছিলেন ব্রিটিশ সরকারের। এখানে কুমির টুমির দেখা যায় এই নদীতে? একবার এসেছিল। কদিন থাকার প্ল্যান এখানে? কালকেই চলে যাবো। আমি যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি আর ভিডিও করবো। এটা ব্যাপারটা কিরকম লাগছে না? নিম পাতা কই? কখন দেবে? 5 মিনিটের ব্যবধানে আমাদের নৌকো দেখো পুরো ব্যাগটা। জায়গা নেই বলে আরো অনেক প্যাসেঞ্জার উঠতে পারলেন না। তোমার এখানে বন্ধু নেই করো? না, এটা চুকরি। আমি প্রথম কার্ডের গুড়টা বেচছি 200 টাকা। প্রথম কার্ড দ্বিতীয় কার্ড বলছেন, আমিও জানতাম না, আমি আজকে জানলাম। এটা দিছি বড় এখন 1100 টাকা দাম। এখানে কি ঠাকুর মেনলি জানো? এদিকে রাস্তাটা দেখতে পাচ্ছি মাটির রাস্তা। এই যে হাঁড়ি থেকে বের করছেন, এইটা কতদিন রেখেছিলেন? এটা আমরা 3 দিন করতে পারি। এটা কি কাজে লাগে দাদা? এটা কি দেখে নিচ্ছেন, মানে ফাঁক বেশি না ফাঁক কম? আজকের ভালো বেচাকেনা নেই। তামাক পাতা দেখতে এমনই। এইটা কি জিনিস? এইটা আটমোড়া কুজলে আমরা দিবে হাট করে বেড়াই। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি আবারও চলে এসেছি ক্যানিং স্টেশনে। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি, সঙ্গে থাকো। শুধু রজনীগন্ধার মালা কি আছে? লাল ঘুরে দিতে হবে দাদা একটু। কত করে এগুলো? 60 টাকাই দাও, 70 টাকা দাম বলো। তো ঠিক স্টেশনের বাইরেই এরকম একটা পেছনে ফুলের দোকান। এখান থেকে দুটো মালা নিচ্ছি। কেন নিচ্ছি তোমাদেরকে জানাচ্ছি একটু পরে। আজ আমি সাতজেলিয়াতে যাচ্ছি এক দাদার বাড়িতে। মানে 1 বছর আগে ওনার বাবা গত হয়েছিলেন। তো সেই কাজ, যেটা বছর কি বলেন, অনেকে বাৎসরিক কাজ বলেন, তো সেই কাজে যাচ্ছি। ওই দাদার বাড়িতে আমি গিয়েছিলাম, মানে আমি র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছিলাম সাতজেলিয়াতে, সেখানেই ওই দাদার সাথে আলাপ হয়েছিল। তো তারপর থেকে ওনার সাথে আমার কথাবার্তা হতো। আর উনি অ্যাকচুয়ালি আমার যে বাড়ি আছে, বাড়ির আশেপাশে উনি থাকেন। তো উনি আমাকে ফোনে অনেকবার বলেছেন যে আসার জন্য। ইভেন সপ্তাহখানেক আগে আমার বাড়িতেও গিয়েছিলেন আমাকে বলার জন্য যাতে আমি আসি। তো সেই উদ্দেশ্যে আমার আজকে সাতজেলিয়াতে যাওয়া। আর ওখানে যেতে গেলে গদখালি হয়ে যেতে হবে, গদখালি গোসাবা হয়ে। তো এই যে বাস, এই বাস যাচ্ছে ধামাখালি, আর আমাদের বাস সামনে দাঁড়িয়ে আছে গদখালি যাওয়ার বাস। আমি অনেকবার ক্যানিংয়ে এসেছি, তো তোমাদেরকে বারবার ক্যানিং স্টেশন, ক্যানিং বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড এগুলো দেখিয়েছি। তো আজ আমি তোমাদেরকে ক্যানিংয়ের একটু ইতিহাস শেয়ার করি। এই ক্যানিংয়ের সামনে, মানে ক্যানিংয়ে যে নদী আছে, এই নদীর নাম হচ্ছে মাতলা নদী। আমার বাস এখানে আছে, বাট বাসে কোনো জায়গা নেই, বসার সিট নেই। সিট ঠিক আছে? প্রচুর ভিড়। আজকে বাসে যাওয়া যাবে না, বাসে অনেক ভিড়, বসার জায়গা নেই। ইভেন শুধু বসে আছেন এমনটা না, অনেক প্যাসেঞ্জার কিন্তু দাঁড়িয়ে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, সামনে যে নদী আছে মাতলা নদী, 1860 সালে এখানে একটি পোর্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার। শুরু করেছিলেন 1860 সালে। আর তার সাথে, মানে এখানকার সাথে কলকাতা শহরের যোগাযোগের জন্য যে ট্রেনে করে আমি এসছি, এই ট্রেন লাইনও তৈরি করেছিলেন 1800 ওই সময়টাতে আর কি। যদিও ট্রেন লাইন যে সেটা চালু করেছিলেন বা ওপেন করেছিলেন 1862 সালে। আর পোর্টের কাজ চলাকালীন 1867 সালে যে সামনে যে মাতলা নদী, এই নদীর একটা সময়, মানে তখনকার সময় অনেক উথাল পাতাল হতো আর কি। নদীর জল এত স্রোত ছিল, এত ভয়াবহ ছিল তখনকার মাতলা নদী। বাট আজকের ডেটে ওই মাতলা নদীর করুণ অবস্থা এর আগে তোমাদেরকে দেখিয়েছি নদীর কি হাল। তো যাই হোক, ওই সময়টাতে একটা ডিজাস্টার বলতে পারো, যে নদীর জলোচ্ছ্বাস বা নদীর যে স্রোত, বন্যা টাইপের হয়ে গেছিলো। পোর্টের যে সমস্ত কাজকর্ম হচ্ছিল তখন মোটামুটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিলো। এটা 1867 সালে। তার কয়েক বছর পরে, মানে 1871 সালে সেটি
বন্ধ করে দেন বা পরিত্যক্ত হিসেবে ঘোষণা করে দেন ওই সময়কার সরকার। আর ওই পোর্টের যিনি দেখভালের দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং। ওনার নামের জন্য এই জায়গার নাম ক্যানিং রাখা হয়েছিল। আমি এখন হাঁটতে হাঁটতে চলে এলাম, মানে পেছনে ছিল বাস স্ট্যান্ড, ওখান থেকে 150-200 মিটার সামনে এলাম। আমার বাঁদিকে যদি এদিকে চলে যাওয়া যায় মানে ডান দিকে, তাহলে কিন্তু মাথা নদীর যে ব্রিজ, আর ঠিক এই যে 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছ, বাঁদিকে ঢুকে যাচ্ছে মানে অটো স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড, বিভিন্ন গাড়ি। এখান থেকে দেখি গদখালির গাড়ি পাওয়া যায় কিনা। তো আমাদের গাড়ি এখানে দেখতে পাচ্ছ গদখালি। আমার পেছনের এই গাড়ি, ম্যাজিক গাড়িটি আর এখান থেকে ছেড়ে যাবে গদখালির উদ্দেশ্যে। আমার পেছনে দেখো ডান দিকে লাইন দিয়ে কিন্তু অটোর সারি, ইভেন আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ ম্যাজিক ভ্যান, প্রচুর গাড়ি কিন্তু এখানে, প্রচুর গাড়ি। এই ক্যানিং যে অটো স্ট্যান্ড বা ম্যাজিক স্ট্যান্ড, এখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন। বাস তো আছেই, প্রত্যেক আধা ঘন্টা 1 ঘন্টা পর পর এদিকে বিভিন্ন জায়গাতে যাওয়া যায়, যেমন গদখালি আছে, চুনাখালি আছে, ধামাখালি আছে, সোনাখালি আছে, বাসন্তী আছে, প্রচুর জায়গায় যাওয়া যায়। প্রচুর মানুষ এখান থেকে কিন্তু যাতায়াত করে। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিল বা স্টার্ট দিয়ে দিয়েছে। এর আগে আমি যতবার গেছি বাসে এতটা ভিড় দেখিনি, বাট আজকের বাসে দেখলাম অনেকটা ভিড়, কেন বুঝতে পারছি না। ইভেন বাসে তো লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমরা যে গাড়িতে আছি আর কি, এই ম্যাজিক ভ্যানও কিন্তু লোকজন প্রচুর প্যাকড আপ। পিছনে দেখতে পাচ্ছ পুরো ফুল, ইভেন আমাদের এখানেও সামনেও ফুল। উপরে যাচ্ছে নাকি? ও বলছে ওপরেও লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছ। এই গাড়ির ওপরেও যায়, এই রিস্ক না, ওপরে যায় না, ওপরে গেলে রিস্ক না, পুরোটা যাওয়ার কোনো ভয় নেই। আমাদের গাড়ি ছেড়ে দিল, এখন সময় হচ্ছে 7:22। কতক্ষণ লাগে দাদা এখান থেকে? 45 মিনিট, 1 ঘন্টা লাগবে, ঘন্টাখানেকের মতো লাগবে। এখান থেকে মোটামুটি 35 থেকে 1 ঘন্টার মতো লাগবে। এই হচ্ছে ক্যানিং ব্রিজ, আর ব্রিজের তলায় যে নদী, সেই নদীর নাম হচ্ছে মাসরা নদী। তো এই নদীর কথাই বলছিলাম, একটা সময় এর ভয়াবহতা ছিল অনেক, আর এই মুহূর্তে এর করুণ দশা আর কি। জলের স্রোত, নামবতা অনেক কমে গেছে, মিডিলে চল পড়ে গেছে দুদিকেই, আমার ডান দিক ইভেন আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি। আমার বাঁ দিক থেকে ওই পর্যন্ত, সামনে পর্যন্ত কিন্তু টোটালটাই নদী ছিল, বাট এখন মাঝখানে চল পড়ে এই যে গাছ জঙ্গল, যে ম্যানগ্রোভ যে জঙ্গল, সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা অলরেডি একটা নদী ক্রস করেছি, আর এই মুহূর্তে আরও একটা নদী ক্রস করছি। আমার বাঁদিকে দেখতে পাচ্ছি, আমার পেছনের যে দ্বীপ এদিকে হচ্ছে সোনাখালি বলে, আর ঠিক নদীর এপারেই সামনের যে দ্বীপ এটাই বাসন্তী। এই মুহূর্তে আমরা অলরেডি 2টো নদী ক্রস করলাম, করে ফেললাম। সামনে আরও 2খানা নদী করতে হবে, একটা হচ্ছে গদখালি আর একটা হচ্ছে ওপারে। যখন আমি সাতজেলিয়াতে যাব ঠিক ওখানেও একটি নদী আছে, মানে গোসাবার পরে। তো ভাবো আজ থেকে 20 বছর আগে যখন এই ব্রিজগুলো যখন হয়নি, তখনকার কেমন পরিস্থিতি ছিল এই দিককার মানুষজনের। ওই দিন 1 আওয়ার আমি চলে যাব গদখালি, বাট আজ থেকে 20 বছর আগে ক্যানিং থেকে বা কলকাতা শহর থেকে যারা এদিকে আসতেন, তাদের যাতায়াত ব্যবস্থা কতটা মানে কষ্টকর ছিল, কতটা সময় সাপেক্ষ ছিল আর কি। আজ তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি। আমি এর আগে হেমনগরে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমি তুমি বলে সম্বোধন করবো না, আপনি বলে। তো সেখানে যা রিপ্লাই পেয়েছি তোমাদের থেকে, আমি অনেকটাই আপ্লুত আর কি। অনেকটা ভালো লেগেছে যে তোমরা এত জোরে আমাকে রিপ্লাই করেছো। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ সবাইকে। আর তারপরও আরও একটা কমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভদ্রলোকের নাম প্রদীপ দত্ত। উনি লিখেছেন, ইতর ভাষায় কথা বলছেন কেন, তুই আর তুমি ইতর ভাষা। তো আমি ওনাকে প্রশ্ন করছি, আপনি বাড়িতে আপনার স্ত্রীর সাথে, আপনার ছেলে মেয়ের সাথে বা আপনার কাছের যে সমস্ত আত্মীয় স্বজন আছে, রিলেটিভ, তাদের সাথে আপনি কি করে কথা বলেন, কি সম্বোধন করেন আর কি, তুই না তুমি না আপনি। তো আশা করি আপনি আপনার ছেলে মেয়েদেরকে আপনি বলে সম্বোধন করেন না, বা কাছের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও আপনি বলে সম্বোধন করেন না। তার মানে আপনি জেনে শুনেই ইতরের কাজটা করলেন আর কি, বা করেন বাড়িতে। তো যাই হোক, তুই বা তুমি যে এগুলো ইতরের মতো, ইতরের শব্দ বা ইতর কথাবার্তা, সেটা আমার জানা ছিল না। ইভেন আমার ভিডিও যারা দেখেন
যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেন তারাও জানেন না। তো আপনি জেনে শুনে ইতরের কাজ করছেন, আমরা না জেনে শুনে ইতরের কাজ করেছি। তো আমাদের থেকে সবচেয়ে বড় ইতর আপনি। তো আপনাকে রিকোয়েস্ট করজোরে অনুরোধ করছি, আপনার মতো বড় ইতরের জন্য এই চ্যানেল বা আমার ভিডিও না, প্লিজ দয়া করে আমার ভিডিওতে আর কখনো আসবেন না বা এখানে কোনো রকম কমেন্ট করবেন না। দেখলে দেখতে পারেন, আমার কোনো যায় আসে না, বাট আপনি কোনো রকম কমেন্ট করবেন না। যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, এর থেকে ভালোভাবে আর কিছু বলতে পারলাম না। পরে যদি উনি লিখেছেন যে বয়সে বড় আর সম্মানীয় ব্যক্তিদেরকে আপনি বলে সম্বোধন করতে হয়, অবশ্যই আমার থেকে বড় অনেকেই আছেন আমার যা ভিডিও যারা দেখেন, আর সম্মানীয় অবশ্যই। তার সাথে সাথে ওনারা আমার খুবই কাছের অনেক ভালোবাসার মানুষ, তাই আমি ওনাদেরকে তুই তো বলি না, তুমি বলে সম্বোধন করি। ইভেন আপনি আগের ভিডিওতে আমার হেমনগরের 3টে পর্ব আছে, 3টে পর্বেতে কিন্তু আমি এই প্রশ্ন করেছিলাম যে আমি তুমি বা আপনি বলে সম্বোধন করবো কিনা। সেখানে কিন্তু যারা দেখেছে তাদের মধ্যে 90% মানুষজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমি যাতে তুমি বলেই সম্বোধনটা করি। নেগেটিভ কমেন্টের পাশাপাশি পজিটিভ কমেন্টও আমার সামনে আসে বা দেখতে পাই। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। জয়ন্ত মজুমদার, জয়ন্তবাবু লিখেছেন আমার বয়স 70 বছর আর তোমার মুখে তুমি শুনতে খুব ভালো লাগে। তো আমি মেনলি এনাদের জন্যই বা তোমাদের জন্য, তোমরা যারা তুমি পছন্দ করো তোমাদের জন্যই ভিডিও বানাই। তো এইগুলো দেখে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জয়ন্তবাবু এই ধরনের মন্তব্যের জন্য। আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, গদখালি বাস স্ট্যান্ড। 50 মিনিট লাগলো ক্যানিং থেকে এখানে আসতে। নর্মালি 45 মিনিটের আশেপাশে লাগে। আর আমার পেছনে বিভিন্ন গাড়ি আছে, আমার বাঁদিকে বিভিন্ন গাড়ি আছে, আর সামনে বাস দাঁড়িয়ে আছে। আর ঘাটে যেতে গেলে আমাদেরকে ঠিক পাশেই এরকমই একটা রাস্তা আছে, গলি, এখানে যেতে হবে আমাদেরকে ঘাটে। এখানে স্থানীয় মানুষজনের থেকে ট্যুরিস্ট পর্যটকরা এই সমস্ত জায়গাতে বেশি ঘোরাফেরা করে, মানে প্রচুর মানুষজন আসেন বাইরে থেকে এখানে ঘুরতে। আর ঘাটে অনেক মানুষজন ওয়েট করছেন ওনাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, নৌকোর জন্য, ভটভটির জন্য। জোয়ার সম্ভবত এখন অনেক ঢেউ আছে জলের মধ্যে। এর আগে যতবার এসছিলাম তখন কিন্তু এই ঘাটে দাঁড়ানোর জায়গা ছিল না, এতটা ভিড় ছিল, প্রচুর মানুষের লাইন ছিল একদম নিচ থেকে একদম ওপর পর্যন্ত। বাট সেই তুলনায় আজকে নগণ্য, মানে 10% বা 20%-এর আশেপাশে মানুষজন আজকে। এগুলোকে অনেকে লঞ্চ বলে, অনেকে ভটভটি বলে, অনেকে নৌকো বলে। তো আমার এপাশে যত লঞ্চ বা ভটভটি বা নৌকো আছে সবই কিন্তু ট্যুরিস্টদেরকে ঘোরানোর জন্য। এই সমস্ত লঞ্চ বিভিন্ন ট্যুরিস্ট এই ঘাটে আসেন, এখান থেকে তাদেরকে পিক করে জঙ্গলের মানে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। অনেকে আছেন এখান থেকে ওপারে যায়, মানে গোসাবা পারে, ওই পারে, ওখান থেকে আবার ভ্যান ট্যান ধরে ওই পারে যে নদী আছে ওই পারের একটা ঘাট আছে আর কি, সেই ঘাটের নাম হচ্ছে পাখিরালয়। তো অনেক ট্যুরিস্ট বা পর্যটক আছে ওই পাখিরালয় থেকেও কিন্তু নৌকোতে ওঠেন, বা ওখানে অনেক রিসর্ট আছে, হোটেল আছে। তো সেখানকার যে সমস্ত অপারেটার আছে, ট্যুর অপারেটার, তাদের সাথে কন্ট্যাক্ট করে ওই সমস্ত জায়গায় যাওয়া যায়। তো অনেক জায়গা থেকে, সোনাখালি থেকে যাওয়া যায়, যান আর অনেকে এই গদখালি থেকে যান, অনেকে পাখিরালয় থেকে, অনেকে আছে সজনেখালি থেকে, অনেকে ধামাখালি থেকে, প্রচুর জায়গায় সুন্দরবনে ঘুরতে যাওয়ার জন্য অনেক জায়গা দিয়ে আর কি সুন্দরবনে ঘোরা যায়। আমার পেছনে যে নৌকো দেখতে পাচ্ছ এটাই আমাদেরকে গোসাবাতে নিয়ে যাবে। আমার সামনে যে নৌকো দাঁড়িয়ে আছে এই নৌকো যাচ্ছে বিরাজমণি, মানে গোসাবা দ্বীপ বাঁহাতে আর এই বালিবাজারের ওই পারে ডান দিকে আলাদা দ্বীপ। তো সেই ঘাটের নাম হচ্ছে বিরাজমণি ঘাট। দাদার নৌকো সেখানে যাচ্ছে। আপনার বাড়ি কোথায় দাদা? কটা থেকে কটা পর্যন্ত কাজ করতে হয়? 1টা দিয়ে 1টা দুপুর 1টা থেকে পরের দিন দুপুর 1টা পর্যন্ত নামবো। 24 ঘন্টা থাকতে হয়? হ্যাঁ, বোতে থাকতে হয় তো। আমাদের তো আর ধরো 8টা অবধি ডিউটি শেষ হয়ে যায়, ঠিক আছে? তখন আমাদের বোতে থাকতে, মানে এমার্জেন্সি কারো দরকার পড়লে তার নিয়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা। এবার ধরো তোমার একটা রুজি চলে আসলো, তাহলে পার করতে হবে ওই রাত্রিবেলা। আপনাদের নাম্বার? ও নাম্বার ওইখানে আছে, এইখানে আছে। আচ্ছা, আপনাদের নাম্বার সব জায়গায় দেওয়া আছে? 8টার পরে তো খেয়া নৌকো বন্ধ হয়ে যায়। তারপরে যদি কারোর এমার্জেন্সিতে দরকার পড়ে তাহলে কিন্তু ওনাদেরকে ফোন করে ডাকতে হয়। তখন কি ভাড়া বেশি লাগে? হ্যাঁ, তখন ভাড়া বেশি লাগে। তো আমাদের যে নৌকো সামনে এটাই হচ্ছে ফেরি নৌকো স্পেশাল। এই গদখালি ঘাটের বা গোসাবা ঘাটের ভোর 5টা থেকে শুরু হয় এখানকার ফেরি পারাপার, আর চলে রাত 8টা পর্যন্ত।
মিনিট 2-3 পর আমাদের ফেরি নৌকো এপারে চলে এলো গোসাবা ঘাটে। প্রচুর মানুষ নামছেন, আর এখানে স্থানীয় মানুষ যেমন আছেন তার সাথে সাথে বিভিন্ন পর্যটক দেখতে পাচ্ছি ঘুরতে এসছেন এদিকে। কেউ সুন্দরবন ঘুরতে এসছে, কেউ এখানকার রিলেটিভের বাড়িতে ঘুরতে এসছেন। পৌঁছে গেলাম গোসাবা ঘাট, আর এখানে 5 টাকা ফ্রি পারাপার। কোথায় দেবো এপারে? আমি এর আগের বার যেদিন এসেছিলাম সেদিন শনিবার ছিল, আর শনিবার দিনকে এই গোসাবা মার্কেটে আর কি হাট বসে, তো সেদিনকে দেখেছিলাম প্রচুর দোকানপাট। বাট আজকে কিন্তু সেই সমস্ত দোকানপাট নেই। মানে এই সুন্দরবন অঞ্চলে বিভিন্ন হাটে গিয়ে যারা তাদের জিনিসপত্র বিক্রি করেন, তো সেই সমস্ত দোকানদার এখন নেই। এখন যে সমস্ত দোকানদার আছে তারা কিন্তু সব বাঁধা দোকানদার, মানে স্থায়ী দোকানদার। ওই সময়টাতে মানে হাটবারে কিন্তু এখানে অস্থায়ী দোকানদার প্রচুর বসে, মানে এই রাস্তার ডান দিক বাঁ দিক কোথাও জায়গা থাকে না। তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব। এটা 20 পিস দিন। এটা ওই নলানগুড়ের তো এই মিষ্টি দোকানও দেখছি, পেটাই পাওয়াটা আছে, আর ঘুগনি বললেন? আচ্ছা, ছোলার ডাল আছে। তো ভাবলাম এখানে একটু ব্রেকফাস্টটা করে নিই। পাশের এই কাকুরা আমার দিকে তাকিয়েছে, কি বলছেন বলুন? বলছি ক্যামেরা উঠে যাচ্ছে আপনার? হ্যাঁ, সব উঠে যাচ্ছে। আপনাকে উঠে যাচ্ছে? সকাল সকাল এখানে খাচ্ছেন কেন? নদীতে মাছ ধরতে গেছিলাম, মাছ ধরে এলাম, মাছ ধরে এসে খাওয়া দাওয়া করছি। মানে কটার সময় বেরিয়েছিলেন মাছ ধরতে? আমরা আজ 10 দিন ছিলাম জঙ্গলে। 10 দিনে ছিল? 10 দিন ছিলাম। কাঁকড়া ধরতে যান নাকি? কাঁকড়া কেন, আমার সব মাছ ধরি, সব কাঁকড়া মাছ সব পড়ে। 10 দিন পরে এলেন, কত মাছ হলো এবারে? ওটা ওই তো চাকন দিনে হয়েছে। কেজি হিসাবে তুমি ধরো কুইন্টাল 3 1.5 কুইন্টাল। আচ্ছা, 1.5 কুইন্টালের মতো হচ্ছে। আপনারা কজন ছিলেন? 5 জন। তো বিক্রি করলে কত টাকা হতে পারে মাথা পিছু? ওই খরচা বাদ দিয়ে তুমি ধরো 5,000 টাকা করে হবে। ক্যামেরায় খবর হয়ে যাচ্ছে। ও, ক্যামেরা থেকে কম করে বললেন? 5,000ই হয়? না, আবার মাছ হলে দাম বেশি হয়। আচ্ছা, মাছ হলে বেশি হয়। আপনারা ম্যাক্সিমাম কত ভাগে পেয়েছেন এই 10 দিনে? ওই 10,000 টাকা। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কাকুরা মানে নদীতে গিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে। তো 10 দিন পরে ওনারা ফিরেছেন, 5 জন মিলে গিয়েছিলেন। কোন দিকে গিয়েছিলেন এবারে? কোথায় গিয়েছিলেন? কেঁদোটা কোথায়? ওরা চিনিমারা হায়দ্রাখালি ওধারে, তো ওরা চিনতে পারে না। ওরা চিনতে সমুদ্রের কিনারায়। আচ্ছা, সমুদ্রের কিনারায়। হ্যাঁ, বাংলাদেশের হাজরাখালি। যাই হোক, হাজরাখালি বলে কোনো এক জায়গায় বলছেন, মানে নদীর নাম কেদো নদী বলছে, যেটা ওপারেই হচ্ছে বাংলাদেশ, সেটাই বললেন। তো যাই হোক, তো আপনাদের কাজ তো অনেক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, অনেক ঝুঁকিপূর্ণ না? হ্যাঁ, বাঘের ভয় বেশি। এখানে দেখতে পাচ্ছ পেটাই পাওয়াটা আছে, তার সাথে মটরের তরকারি, তাই তো? এই দোকান থেকে ব্রেকফাস্ট করলাম, মিষ্টি খেলাম, আর মিষ্টি নিলাম। এখন আমার গন্তব্য জটিরামপুর খেয়াঘাট। আমি যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি, আর ভিডিও করবো। এটা ব্যাপারটা কীরকম লাগছে না? আর যাই হোক, তোমাদেরকে আগের থেকে বলে রাখি, আমি যার বাড়িতে যাচ্ছি, মানে ওই দাদা, মানে আমি যে ভিডিও বানাবো, আমার যতটা এক্সাইটমেন্ট তার থেকে বেশি এক্সাইটেড কিন্তু ওই দাদা। হ্যাঁ, উনি আমাকে বারবার ফোন করছেন, আসো, অসুবিধা নেই, তুমি তোমার যা খুশি তুমি ভিডিও বানাবে, রান্না বান্না হবে, পাড়ার লোকজন, মানে গ্রামের লোকজন, মানে যে সমস্ত আত্মীয় স্বজনরা থাকবেন আর কি। তো বললো রান্না বান্না তো আলাদা করে ঠাকুর থাকে না, তো গ্রামের মানে যাদেরকে নেমন্তন্ন করা হবে সেই সমস্ত পাড়ার মহিলারা আসবেন, মানে আনাজ কাটা, সবজি কাটা ফাটার এইসব ব্যাপার, রান্না বান্না, এগুলো তুমি ভিডিও করবে। তো সেখান থেকে আর কি আমি একটু সাহস পেলাম, তো যার জন্য আর কি যাওয়া। চলে এলাম গল্প করতে করতে ভ্যান স্ট্যান্ড। এখান থেকে আমাদের ভ্যান যাবে জটিরামপুর খেয়া। মিনিট 10-15 ওয়েট করার পর আমাদের গাড়ি ছেড়ে দিল। আমরা গাড়িতে করে এখানে নামলাম। অ্যাকচুয়ালি জটিরামপুর যেতে চাইছিলাম। জটিরামপুর ঘাট হচ্ছে আমার ঠিক সামনে, এখান থেকে 300-350 মিটার।
আর এখানে যে নেমে পড়লাম, এই যে একটা 3 রাস্তা মোড় দেখতে পাচ্ছ, আমরা এলাম এদিক থেকে, বাঁদিকে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর জটিরামপুর ওদিকে। তো এইখান থেকে সাতজেলিয়া যে বাজার, সেই বাজারে সুবিধে হয়। তার কারণ হচ্ছে জটিরামপুরে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় খেয়ার জন্য। জটিরামপুর থেকে গেলে অনেক অসুবিধা হয়, কেন কি আমি এর আগে যখন 2বার গেছিলাম তখন ওপার থেকে প্যাসেঞ্জার পাচ্ছিল না, আমাকে পুরো ভ্যান রিজার্ভ করে আমাকে যেতে হয়েছিল। তো খরচা সাপেক্ষ, তারপর সময় ওয়েট করতে হয়। আর এই মোড়টার নাম কি দাদা? নতুন রাস্তার মোড়। নতুন রাস্তা মোড়, এই রাস্তাটা কি নতুন হয়েছে? হ্যাঁ, জটিরামপুর নতুন রাস্তার মোড়। এই কালী মন্দিরটা একটু দেখান। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নতুন রাস্তার মোড়। তার কারণ হচ্ছে বলছে দাদারা যে এই রাস্তাটা মানে রাঙাবেলিয়া যেতে যে ঘাট, রাঙাবেলিয়া উত্তরডাঙ্গা ঘাট যেতে কম সময় লাগে, একটা খেয়া পেরালে। ওটা ঘাটের নাম কি? উত্তরডাঙ্গা খেয়া ঘাট। আর রাঙাবেলিয়া কোনটা তাহলে? ওই সাইডটা, ওই স্কুলের ওই সাইড। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কি বেঁধবেড়িয়া। বেরিয়া মানে ক্যানিং এর আগে। তো এই দাদাদের সাথে কথা বলছিলাম, দাদারা টাইলসের কাজ করেন আর কি। ওনারা ওই গড়িয়া, যাদবপুর বা ওদিকে আশেপাশে এরিয়াতে কাজকর্ম করে থাকেন। আজকের এদিকে এসছেন কোনো একটা কাজে। কি কাজে এসেছিলেন দাদা? এদিকে একটা অন্য পার্সোনাল কাজে এসেছি। এই হচ্ছে উত্তরডাঙ্গা ফেরিঘাট। আমরা যে রাস্তা দিয়ে এলাম সেই রাস্তাটা হচ্ছে এরকমই ঢালাই করা রাস্তা। আর আমার পেছনে যে পাড়া বা বেশ কয়েকটি ঘরবাড়ি দেখতে পাচ্ছ বেশ অনেকটা নিচে, আর সেখানে যেতে গেলে কিন্তু এরকমই মাটির রাস্তা। আর ঢালাই করা রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে নামতে হয় বা ডাউন। আর এখানে বেশ 2-1টি দোকান আছে, সামনেই একটা চায়ের দোকান আছে, বেশ কিছু খাবারের দোকান। আর এদিকে সম্ভবত মিষ্টির দোকান। এখানে কয়েকটা ভাই খেলাধুলো করছে। কি খেলছো? স্কুল নেই তোমাদের? স্কুল নেই কেন? আজকে কিসের ছুটি? আজকে তো আজকে কি, আজকে তো মঙ্গলবার, তো ছুটি কিসের? নাকি যাবে না? স্কুল কাট? তো এই ভাইরা স্কুল কাট করেছে আর কি। আর এই এক ভাইকে দেখছি, বাহ গুড বয়, এই যাচ্ছে স্কুলে। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? দাঁড়াও, কোন ক্লাসে পড়ো? 5 ক্লাস 5 পড়ো। তো ওরা তোমার বন্ধু হয় নাকি যারা স্কুলে যাচ্ছে না? চেনো ওদেরকে? হ্যাঁ, ওই পারে বাড়ি। আচ্ছা, ওই পারে বাড়ি। তো ওরা স্কুলে যাচ্ছে না কেন আজকে? কি জানো? আচ্ছা, ভাই যায় না। আর এখানেই হচ্ছে আমাদের ফেরি ভাড়া। কত টাকা দাদা? ওই সাতজেলিয়া ওপারে নেবে। হ্যাঁ, এই নৌকো যায় কি? তো এখানে বললো পয়সা নেয় না সাতজেলে যেতে গেলে। আর আমার বাঁদিকে যে দ্বীপ দেখতে পাচ্ছ, ওই বাঁদিকে ওটাই হচ্ছে ছোটো মোল্লাখালি। এই রে, ছেড়ে দিল। আমার গল্প করতে করতে দাদা নৌকো ছেড়ে দিল। আর যেটা বলছিলাম, ওদিকে হচ্ছে ছোটো মোল্লাখালি, আর আমি যাব ঠিক ওপারের যে ঘাট দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সাতজেলিয়া। এদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি করছিলে? স্কুল যায়নি, সব স্কুল ফাঁকি মেরে দিয়েছে। সব ছোটো ছোটোগুলো দেখো, এই সবগুলো স্কুল ফাঁকি দিয়েছে, সব পড়াশোনাতে মন নেই কারোর। তুমি কোন ক্লাসে পড়ো? 6। তুমি কোন ক্লাস? 7। তুমি 3। তুমি 3। তুমি কিসের ছাকা? আগুনটা কি করে ছাকা লাগলো ওখানে নাকে? প্লাস্টিক গুলি ওপর তুললো। আচ্ছা, প্লাস্টিক নিয়ে খেলা করছিল মানে আগুন ধরিয়ে। আর দেখো নাকটা কি করে ফেলেছে। তো ব্যাড বয় বললাম আমি এমনি এমনি সাথে সাথে, সত্যি সত্যি হচ্ছে ব্যাড বয়। মিনিট 15-20 ওয়েট করে আছি ফেরির জন্য। তো সামনে ফেরি আসছে, আর বাঁদিকে যে ফেরি চলে যাচ্ছে সেটা ওপারে যে ছোটো মোল্লাখালি, সেই ছোটো মোল্লাখালি ফেরি। আর আমার যে সাতজেলিয়ার ফেরি সেটা সামনে আসছে। আমি যখন আসি তখন জাস্ট সাতজেলিয়ার ফেরি বেরিয়ে যাচ্ছিলো। তো আমি আর দাঁড়াতে বললাম না, আর যদিও দাঁড়াতো না, তখন পুরো ঘাট ফাঁকা ছিল। এই মুহূর্তে ঘাটের অবস্থা দেখো, ঘাটে কিন্তু প্রচুর মানুষজন হয়ে গেছে। আর বিশেষ করে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি স্কুল স্টুডেন্ট বা ছোটো ছোটো ভাই, ছোটো ছোটো বোনেরা ম্যাক্সিমামটা। এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো ভাই যাচ্ছে স্কুলে। কোন ক্লাস তোমার? 8। তোমার নাম কি? রূপম মণ্ডল। কোন স্কুল? তো ওই পারে যে স্কুলটা দেখা যাচ্ছে? হ্যাঁ। কি ওই স্কুলের নাম কি? সাতজেলিয়া নটবর বিদ্যায়তন হাই স্কুল। সাতজেলিয়া নটবর বিদ্যায়তন হাই স্কুল। আচ্ছা, বিদ্যায়তন হাই স্কুল। আচ্ছা আচ্ছা, জাস্ট ওই ভাইয়ের স্কুল হচ্ছে জাস্ট নদীর ওপারেই দেখা যাচ্ছে। তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখনও কিন্তু সাদা হয়ে আছে বেশ। এই পেছনে জলে না পড়ে যাও। এখানে কুমির টুমির দেখা যায় এই নদীতে? দেখা যায়। তো ভয় লাগছে না? না, ভয় লাগছে না? জেটি ঘাটের ধারে আসে না। জেটি ঘাটে আসে না? না। আচ্ছা আচ্ছা, একবার এসেছিল। 2 মাস আগে পর্যন্ত নদীর জল অনেক ঘোলা দেখতাম, সাদা সাদা দেখতাম। বাট এখন যেই নদীতে যাই না কেন দেখছি নদীর জল একেবারে স্বচ্ছ,
বুঝতে পারছি না এই স্বচ্ছ হওয়ার আর কোনো সময় ঘোলা হওয়ার কারণ জানো না? এটা জিজ্ঞাসা করতে হবে কোনো জেলেদেরকে, মানে বয়স্ক মানুষকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের নৌকো থেকে যারা এসছিলেন তারা নেমে গেলেন বা এখনো নামছেন। আমাদের নৌকো ছেড়ে দিল, তো 5 মিনিটের ব্যবধানে আমাদের নৌকো দেখো পুরো ট্যাপ জায়গা নেই একটু, আর জায়গা নেই বলে আরও অনেক প্যাসেঞ্জার উঠতে পারলেন না, দেখতে পাচ্ছ। তো আমাদের নৌকোতে এক ভাইকে দেখলাম বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমার সামনে যে বাইক দেখতে পাচ্ছি এই বাইকটা নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আর সেই ভাইকে দেখাতে পারছি না, মানে পুরো ফেটে ফুটে একেকার, মুখ হাত পা, এই আমার পাশে যে জামা ঢাকা দিয়ে আছে মুখ দিয়ে দেখতে পাচ্ছি, অবস্থা খুবই খারাপ। তো এদিকে দেখেছি সুন্দরবন অঞ্চলে না, ম্যাক্সিমাম জায়গায় অল্প ইয়াং বয়সের ছেলেরা এত বাজেভাবে গাড়ি চালায়, মানে যেখানে সেখানে কিন্তু এত স্পিডে গাড়ি চালায়, তার জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তো এদের কোনো ভয় ডর নেই আর কি। বড় হলে এরকম বাইক চালাবে নাকি? হ্যাঁ, শিক্ষা নেবে এদের থেকে, ঠিক আছে? একদম যদি কখনো বাইক চালাও ধরে চালাবে, হ্যাঁ। আমাদের নৌকো সাতজেলিয়া ডিরেক্ট ঘাট নৌকো আর কি, বাট ওই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করে উঠেছিল, ওর বাড়ি এখানে, তার জন্য উঠেছিল বলে ওকে তাড়াতাড়ি এই ঘাটে নামাতে এসেছিলো। তো ওই ব্যাটার জন্য বেশ অনেক দেরি হয়ে গেল আমাদের। তো দেখতে পাচ্ছ আমার উল্টো দিকে একটা নৌকো এসে দাঁড়িয়েছে, আমাদের নৌকো দাঁড়িয়েছে, প্রচুর কাস্টমার বা প্যাসেঞ্জার এই মুহূর্তে আমাদের নৌকোতে, বা বাঁ দিকের যে নৌকো সেই নৌকোতেও কিন্তু। আর এই হচ্ছে ছোটো মোল্লাকালীর ঘাট। আর আমি যে কুমিরমারি যাই, আর জাস্ট এখান থেকে 10 থেকে 15 মিনিট গেলে সেই কুমিরমারির ঘাট পড়ে আর কি, 10 থেকে 15 মিনিট গেলে। প্রায় আধা ঘন্টা পর আমাদের নৌকো সাতজেলিয়া ঘাটে এসে ভিড়ল। আর এই ঘাটে আজকে দেখতে পাচ্ছ আমার বাঁদিকে অনেকগুলো নৌকো আছে, ইভেন আমার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে পুলিশের আছে। এই মঙ্গলবার করে এই সাতজেলিয়া বাজারের হাট বসে। আমরা চলে এলাম, প্রচুর মানুষ ঘাটে বসে আছেন, জানি না এত মানুষ কোথা থেকে এসছেন, প্রচুর। সম্ভবত এখানে কোথাও মানে রেশন টেশন দিচ্ছেন আর কি। প্রচুর মানুষজন যারা ঘাট থেকে নামলেন, আর প্রচুর ভাই বোন যাচ্ছে স্কুলে। তোমাদের স্কুল 11টা থেকে? তো 11টা তো বেজে গেল মনে হয়, বাজেনি? আচ্ছা, দেরি আছে। তো আজকের হাটবার না, কটা থেকে শুরু হয়? সকাল থেকে। কটা বন্ধ হয়? সন্ধ্যে পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো আজকের এই হাটে, মানে সাতজেলিয়া যে বাজার, আজকের হাটবার, আর এই হাটের ভিডিও তোমরা আগের পর্বে দেখেছো। আমি আগের পর্বে দিয়েছি, এই জন্য আমাকে অনেকে কমেন্ট করেন যে দাদা এই জায়গাটা কোথায়, কীভাবে যেতে হয়। তার জন্য আমি আগে হাটের ভিডিওটা দিয়েছি, তারপরে এই হাটে আসতে গেলে কীভাবে আসতে হয় সেই ভিডিওটা দিলাম আর কি। হাট বলছে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত বসে। এই সমস্ত দোকানদার যারা অস্থায়ী দোকানদার, কিন্তু বাঁধা দোকান আছে, তার সাথে সাথে কিন্তু অস্থায়ী দোকানদার প্রচুর আছে। আমার সামনে দেখতে পাচ্ছ, ইভেন আমার বাঁদিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে, কিন্তু এই সমস্ত দোকানগুলো অস্থায়ী। এই দোকানগুলো মঙ্গলবার দিনকে আসেন, মঙ্গলবার বসেন প্রচুর। আমার বাঁদিকে, আমার ডান দিকে বাঁধা দোকান ছাড়াও কিন্তু এই ধরনের প্রচুর দোকানপাট। যাই হোক, এই হাটের বেশি কিছু দেখাচ্ছি না, তার কারণ অলরেডি তোমরা দেখে নিয়েছো। বাজারের ঠিক শেষে বাঁদিকেই এখানে লাইন দিয়ে বেশ সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে। এক দাদা, দুই দাদাকে দেখছি বানাচ্ছেন, কাজ করছেন। আর যে দাদার বাড়িতে আমি যাচ্ছি, দাদার বাড়ি চলে এসেছি জাস্ট সামনেই। আর এখানে আজকে রাতে থাকার প্ল্যান আছে, অনেক মজা করব, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। কেমন মজা হয় দেখতে থাকো। চলে এসেছি দাদাদের বাড়িতে, ঠিক এমনই। সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছি, যেহেতু কালকে অনুষ্ঠান, বাড়িতে প্যান্ডেল বানিয়েছেন ওনারা। আর এই হচ্ছে ওনাদের বাড়ি। তো দেখি প্যান্ডেল,
এই যে গ্রামের দিকে নর্মালি ওইভাবে কোনো ডেকোরেটরকে সম্ভবত বলে না, নাকি এটা ডেকোরেটরকে দিয়ে বানানো হয়েছে বুঝতে পারছি না। আর এদিকে সম্ভবত রান্নাবান্নার জোগাড় যন্ত্র যেগুলো সেগুলো এদিকে, আর দাদাদের বাড়ি এদিকে, ডান দিকে হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে বাড়ি। কি গো, কেমন আছো? হ্যাঁ কেমন আছো বলো? চিনতে পারছো তো? হ্যাঁ ভালো আছো তো? রান্না করবো এখন রান্না করবে? আচ্ছা আচ্ছা। তো ওই কাকিমা, দাদার মা। আর দাদা খুব ব্যস্ত নাকি? ব্যস্ত বলতে এই বাড়িতে একটা অনুষ্ঠান হলে যেটা হয় সেই পরিবেশটা। ও আচ্ছা আচ্ছা, সেই পরিবেশ। তোমার একটা কাকু এসেছে দেখো। আচ্ছা, আগে এখানে রান্না করছিল দেখছিলাম, এখন তো এখানে কিছু পুরো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এখানে কি হবে এখন? এখন এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আচ্ছা, অনুষ্ঠানের জন্য। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সবজি টবজি কিনে রেখেছেন রান্না বান্নার জন্য। আর এটাই আচ্ছা, এইটা রান্নাঘর না, এই ঠাকুর ঘর? আচ্ছা, ঠাকুর ঘর প্লাস থাকারও ঘর। আর এই হচ্ছে দাদার বড় মেয়ে। তোমার নাম কি? পূজা মণ্ডল। পূজা মণ্ডল। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ো। কখন এসছো এখানে? এই তো 10:30টা। মানে আজকেরই এসছো? আজকে এসছি। কদিন থাকার প্ল্যান এখানে? কালকেই চলে যাবো। কালকেই চলে যাবে? হ্যাঁ, কালকেই তো আজকে আমার পরীক্ষা ছিল, বাট পরীক্ষাটা ক্যান্সেল করে ওটা বৃহস্পতিবার করে। কি পরীক্ষা ছিল আজকে? সায়েন্স এক্সিবিশন। আমার মঙ্গলবারে পড়েছিল, তো আমি বলেছিলাম আমার একটা প্রবলেম আছে ওই জন্য। আচ্ছা, তোমরা 2 বোন না 3 বোন? 2 বোন। তোমরা 2 বোন। তুমি একে এসছো নাকি আরেক বোন? দুজনেই এসেছি। এটা তো শ্রাদ্ধ বাড়ির একটা অনুষ্ঠান, জানো তো? হেমনা করছে না, নাম শুনেছো? যোগেশগঞ্জ, এই কমলিকাদের বাড়ি। তো ওইদিকে গেছিলাম, তো ওখানে দেখছিলাম কয়েকজন প্রায় 10-12 জনের একটা গ্রুপ কোনো শ্রাদ্ধ বাড়ি যাচ্ছিল। তো বললো শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি, মানে ওদেরও বাৎসরিক কাজ। বললো আমরা বেশ যাচ্ছি, অনেক আত্মীয় স্বজন এক জায়গায় হচ্ছি, মজা হবে। তো সেই তুলনায় তোমরা মজা করবে এখানে নাকি? মজা বলতে কি, যেমন একটা মানুষের বাড়িতে যেমন। হ্যাঁ, এখানে কাউকে চেনো না? ঠিক কাউকে চিনি না তো। তোমার এখানে বন্ধু নেই কোনো? না, এখানে আসে। ও আচ্ছা আচ্ছা। পূজার কোনো বন্ধু? তোমার বোন কোথায়? কোন ঘরে? কোন ঘরে? এই ঘরে ফোন। ও আচ্ছা আচ্ছা। আর এই দাদাদের 3টে রুম পাশাপাশি। এই একটা রুম যেটা ঠাকুর ঘর, কেমন একটা বেডরুম। এই একটা রুম। ঘরগুলো পুরো অন্ধকার, আর জানলা খুলে দিলে আলো আসবে, বাট ভেতরে কিন্তু অন্ধকার। আর পাশে আর একটা রুম। কী করছো? ওর নাম কি? ও তো ঘুমিয়ে পড়েছে নাকি? আচ্ছা, ওর ছোটো বোন ঘুমিয়ে পড়েছে। আর এই ওটা মোবাইল বাজছে। এই কী করছো তুমি? হ্যাঁ দেখি, ওঠো ওঠো, উঠে বসো। কি এই দেখো, লুকিয়ে লুকিয়ে ফোন কাটছে। তোমার নাম কি? আমার নাম পিউ। পিউ। তুমি কোন কাছে পড়ো? আমি 8। তুমি 8-এ পড়ো। তোমার কোন স্কুল? আমার বালিয়া নফরচন্দ্র বালিকা। আচ্ছা, বালিয়া নফরচন্দ্র, মানে ওই গড়িয়া স্টেশনের পাশেই না? আমার বাড়ি পাটুলির আশেপাশে ওরা থাকে, গড়িয়া স্টেশনের ঠিক কাছাকাছি। আর ও যে স্কুলে পড়ে সেই স্কুলটা স্টেশন থেকে পাশেই না? আচ্ছা আচ্ছা। তো তোমার মা আসেনি? না, মায়ের পা ভেঙে গেছে। আসবে না? কি করে পা ভাঙলো? ওই তো হচ্ছে মা রাত্রেবেলা উঠেছিল বাথরুম করতে, আর হচ্ছে একটা কুকুর ছিল, আর কুকুরটা পেতে পড়ে গেছে। আমার কুকুরটা লাগেনি, মার লেগেছে। আচ্ছা, মার লেগেছে, তো ওই জন্য আসবে না? ও আচ্ছা আচ্ছা। এই তোমার মার তো শরীর খারাপ, তো তোমরা এলে কেন? হচ্ছে বাবা বলেছিল যে আসতেই হবে। আচ্ছা, বাবা বলেছি আসতেই হবে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, পুরো ঘর দরগুলো একটু এলোমেলো হয়ে আছে, যেহেতু সব অনুষ্ঠান বাড়ি। আর আপনি কাকু, ওই কোন কাকু হন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই ধারে। ওই ধারে মানে কোথায়? গ্রামের নাম কি? ওই সুইচ গেটের ওপারে। সুইচ গেটের ওপারে। তো আপনার মানে ওই দাদার কাকু হন, পাড়া প্রতিবেশী কাকু। আচ্ছা আচ্ছা। আর তোমার এই পিসি কোথায়? পিসি, তোমার পিসি বোন? জানি না, দেখা হয়নি এখনো? তো ওর পিসি বলতে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এক দিদি ছিলেন এখানে, ওই যে এই উনুনের পাশে বসে চিংড়ি মাছ কাটছিলেন। আর ওনার এক মেয়ে, এদের বোনই হয়, ছোট, ও ক্লাস 5-এ সম্ভবত পড়ে, 4 না 5-এ। তাই এখন তাদেরকে এখনও বাড়িতে দেখতে পাচ্ছি না। আর ওনাদের এখানে রান্নাঘর আছে, এই যে মাটির উনানে ওনারা রান্না করেন আর কি। এর আগেবারে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে হাঁড়িতে ভাত ফুটছিল। যদিও সেই ভাত আমি খেয়েছিলাম সেদিনকে, এই দুপুরে এনাদের বাড়িতে খেয়েছিলাম আর কি, দাদাদের বাড়িতে। আর এখানে বেশ কিছু হাঁড়ি কড়াই এখানে দেখতে পাচ্ছি। আর এখানে এই যে এটা কিন্তু ধান রাখা আছে এইটাতে। আগে বাড়িতে গোলা হতো, মাটির গোলা। এখন বাড়িতে ওইভাবে গোলা টোলা কারোর দেখছি না, প্রায় বাড়িতে দেখছি এরকম বড় বড় বস্তা, সেই বস্তার মধ্যে ধান রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ ধান।
তো অনেকক্ষণ পর দিদিকে দেখতে পেলাম। এই যে এর আগে দেখেছিলে এই দাদার বাড়ি যখন এসেছিলাম তখন এই দিদিও ছিলেন, চিংড়ি মাছ কাটছিলেন। হ্যাঁ চিংড়ি মাছ কাটছিলাম। তো আজকের ওই লাউ দিয়ে শুক্তো কই, নিম পাতা কই? নিম পাতা দেখা যায় কখন দেবে? দেওয়া হয়ে গেছে, এবার নিম পাতা তো দেখা যাচ্ছে না তো। দেখা যায়, নিম পাতা দেখা যায়। এই লাউ দিয়ে আর কি শুক্তো, মানে নিম পাতা শুক্তো তো এটা। তো শুক্তো হচ্ছে, তো বেশ শুক্তোটা খেতে ভালো হয় কিন্তু নিম পাতা বেসিক্যালি আমার। আর যাই হোক, কাঠের জালে রান্না হচ্ছে, কাঠের জালে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে, মানে খাবার দাবারের টেস্ট অনেক ভালো হয়। এই অবস্থা। যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার দিদির সাথে আমি মারপিট করছি। এই দেখো দেখো। এই আমার পাশে কাকিমা সাঁতার কাটছে। ও গ্রামের কারোর বাড়িতে যদি কোনো রকম অনুষ্ঠান হয়ে থাকে, পাড়া প্রতিবেশী সবাই আসেন হেল্প করেন, সাহায্য করেন। ভালো লাগছে, পুকুরের জল খেয়ে দিলাম আমি। এই কাজ কিন্তু অনেক হ্যাপা, অনেক খাটনিকর। এই যে তাপ আমি এখানে দেখাতে পারছি না। তো গাইস, আমরা এখন মাঠে চলে এসেছি। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ওই পোতায়। গ্রামে থাকতে কিরকম লাগে? ভালো লাগে। লেগেছে না ভাই, আর রিস্ক নেওয়া যাবে না। তো নর্মালি আগে পুকুরে ছেলেপুলেরা নামলে সাঁতার কাটতো অনেকক্ষণ ধরে, বাট এখন কেউ সাঁতার কাটে না।